শব্দেরা গল্প হয়ে ওঠে, গল্পেরা ছুঁয়ে যায় মন। আমি মৌমিতা, ঔপন্যাসিক গল্প কথাতে তোমাদের স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সমুদ্রের স্বাদ নামে একটি গল্প, যা লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। শোনো এক নতুন গল্পের কথা। সমুদ্র দেখিবার স্বাদটা নীলার ছেলেবেলার। কিছুদিন স্কুলে পড়িয়েছিল। ভূগোলে পৃথিবীর স্থলভাগ আর জলভাগের সংক্ষিপ্ত বিবরণ আছে, কিন্তু তার অনেক আগে হইতেই নীলা জানিত পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। 7 বছর বয়সে বাবার মুখে খবরটা শুনিয়ে কি আশ্চর্য সে হইয়া গিয়েছিল। এ কি সম্ভব? কই, সে তো রেলে চাপিয়া কত দূর দেশে ঘুরিয়া আসিয়াছে। মামাবাড়ি যাইতে সকালবেলা রেলে উঠিয়া সেই রাত্রিবেলা পর্যন্ত ক্রমাগত হু হু করিয়া ছুটিয়া চলিতে হয়। কিন্তু নদী, নালা, খাল, বিল ছাড়া জল তো তার চোখে পড়ে নাই। চারিদিকে মাঠ, মাঝে মাঝে জঙ্গল, আকাশ পর্যন্ত শুধু মাটি আর গাছপালা। তারপর কত ভাবে, কত উপলক্ষে, ছাপার অক্ষর, মুখের কথা আর স্বপ্নের বাহনে সমুদ্র তার কাছে আসিয়াছে। বলাইদের বাড়ির সকলে পুরী গিয়া সমুদ্র দেখা নয়, সমুদ্রে স্নান করিয়া আসিল। কলিকাতার সাহেব কাকার ছেলে ঝিনুদা বিলাত গেল। সমুদ্রের বুকেই নাকি তার কাটিয়া গেল অনেকগুলো দিন। সমুদ্রের জল মেঘ হইয়া নাকি বৃষ্টি নামে। মাছ তরকারিতে যেন নুন দেওয়া হয়, তার থালার পাশে একটুখানি যেন নুন দিয়া মা দুবেলা ভাত বাড়িয়া দেন। সে নুন নাকি তৈরি হয় সমুদ্রের জল শুকাইয়া। সারাদিন গরমে ছটফট করিবার পর সন্ধেবেলা যে ফুরফুরে বাতাস গায়ে লাগানোর জন্য তারা ছাদে গিয়া বসে, সেই বাতাস নাকি আসে সোজা সমুদ্র হইতে। সমুদ্র বুঝি দক্ষিণ দিকে বাবা? হ্যাঁ, 4 দিকে সমুদ্র আছে, দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, আমাদের খুব কাছে। ঠিক ম্যাপে তাই আঁকা আছে, কিন্তু চারিদিকে সমুদ্র। উত্তর দিকে তো হিমালয় পর্বত, তারপর তিব্বত আর চীন। ম্যাপটা আবার ভালো করিয়া দেখিতে হইবে। আমায় সমুদ্র দেখাবে বাবা? বাবা অনেকবার প্রতিশ্রুতি দিয়াছিলেন, এবারেও দিলেন। সমুদ্র দেখানোর আর হাঙ্গামা কি? একবার তীর্থ করিতে পুরীধামে গেলেই হইল। সুবিধা মতো একবার বোধহয় যাইতেই হইবে। নীলার মার অনেক দিনের স্বাদ। কিন্তু কেরানের স্ত্রী সহজ সাধকে সহজে মিটিতে চায়। অনেক কষ্টে একরকম মরিয়া হইয়া একটা বিশেষ উপলক্ষে স্ত্রীর স্বাদটা যদি বা মেটানো চলে, ছেলে মেয়ের স্বাদ অপূর্ণই থাকিয়া যায়। রথের সময় যে ভিড়টাই হয় পুরীতে, ছেলে মেয়েদেরকে সঙ্গে নেওয়া চলে। তাছাড়া সকলকে নিয়ে গেলে টাকাটাও কুলায় না। একজনকে নিয়ে গেলে অন্য সকলেই বা কি দোষ করিল? নীলা সঙ্গে গেলে ছোট ভাই বোনদের দেখাশোনাই বা করিবে কে? নীলাকে সঙ্গে না নেওয়ার আরো কারণ আছে। না গো, বিয়ের যোগ্যী মেয়ে নিয়ে ওই হট্টগোলের মধ্যে যাওয়ার ভরসা আমার নেই। বিয়ের যোগ্যী মেয়ে, কিন্তু বিয়ের অযোগ্যী অবুঝ মেয়ের মতো কাঁদিয়া কাঁদিয়া চোখ ফুলাইয়া ফেলিল। কয়েকদিন চোখের জলে নুনটা স্বাদ ছাড়া জীব যেন তার ভুলিয়া গেল অন্য কিছুর স্বাদ। মা বাবা তীর্থ সারিয়া ফিরিয়া আসিলে
কোথায় হাসি মুখে তার অভ্যর্থনা করিবে, তীর্থযাত্রার গল্প শুনিবার জন্য ব্যাকুল হইয়া উঠিবে, ঠিক প্রশ্ন করিয়াই নীলা কাঁদিয়া ভাসাইয়া দিল। সমুদ্রে চান করেছ বাবা? গাড়ি হইতে নামিয়ে সবে পা ঘরে দিয়েছে। নীলার বাবা বসিয়াই বলিলেন, করেছি রে করেছি, একটু দাঁড়া জিরিয়ে নি, বলবো খন সব। কি বলিবেন, কি প্রয়োজন আছে বলিবার? নীলা কি পুরীর সমুদ্র স্নানের বর্ণনা শুনে নাই? বলাইদের বাড়ির 3 তলার ছাদে উঠিয়া চারিদিকে যেমন আকাশ পর্যন্ত ছড়ানো স্থির অনর রাশি রাশি বাড়ি দেখিতে পায়, তেমনি সীমাহীন জলরাশিতে বাড়ির সমান উঁচু ঢেউ উঠিতেছে, আর তীরের কাছে বালির উপর আছড়াইয়া পড়িয়া সাদা ফেনা হইয়া যাইতেছে। এই কল্পনায় কোথায় কি এতটুকু ফাঁকি আছে নীলার? কেবল চোখে দেখা হইল না এই যা। বাপের আদরে মেশে, অন্তত সকলে তাই বলে, তার সমুদ্র দেখা হইল না, কিন্তু বাপ তার সমুদ্র দেখিয়া স্নান করিয়া ফিরিয়া আসিল। নীলা তাই কাঁদিয়া ফেলিল। বাবা তাড়াতাড়ি আবার প্রতিজ্ঞা করিলেন, পুজোর সময় যেমন করে পারি তোকে সমুদ্র দেখিয়ে আনবো নীলা, ধার করতে হলে তাও করব, কাঁদিস নে নীলা, সারা রাত গাড়িতে ঘুমোতে পারিনি, দোহাই তোর কাঁদিস নে। সমুদ্র দেখাইয়া আনিবার বদলে পুজোর সময় নীলাকে কাঁদাইয়া তিনি স্বর্গে চলিয়া গেলেন। বলাই বাহুল্য যে এবার সমুদ্র দেখা হইল না বলিয়া নীলা কাঁদিয়া কাঁদিয়া চোখ ফুলাইয়া চোখের জলের নোনতা স্বাদে আর সব কিছুর স্বাদ ডুবাইয়া দিল না। কাঁদিল সে বাপেরই শোকে। কেবল সে একা নয়, বাড়ির সকলেই কাঁদিল। কিছুদিনের জন্য মনে হইল একটা মানুষ বিশেষ অবস্থার, বিশেষ বয়সের, বিশেষ একটা মানুষের চিরদিনের জন্য নীলার মনের সমুদ্রের মতো দুর্বোধ্য রহস্যময় একটা সীমাহীন কিছুর ওপারে চলিয়া গেল। সংসারে মানুষের কান্না ছাড়া আর কিছুই করিবার অধিকার থাকে না। ছেলেবেলা হইতে আরো কতবার নীলা কাঁদিয়াছে, বাড়ির শাসনে কাঁদিয়াছে, অভিমানে কাঁদিয়াছে, খেলার সাথীর সঙ্গে সংঘর্ষ হওয়ায় কাঁদিয়াছে, পেটের ব্যথায় ফোড়ার যাতনায় কাঁদিয়াছে, সমুদ্র দেখার স্বাদ না মেটায় কাঁদিয়াছে। অকারণে সে 2-4 বার কাঁদে নাই এমন নয়। এমন কষ্ট হয় কাঁদিতে, দেহের কষ্ট, মনের কষ্ট, শরীরটা যেন ভারী হইয়া যায়। জ্বর হওয়ার মতো সর্বাঙ্গে অস্বস্তিকর ভোঁতা টনটনে যাতনা বোধ হয়। চিন্তা জগৎটা যেন বর্ষাকালের আকাশের মতো ঝাপসা হইয়া যায়। একটা চিরস্থায়ী ভিজা স্যাঁতস্যাঁতে ভাব থমথম করিতে থাকে। শরীর ও মন দুরকম কষ্টেরই আবার স্বাদ আছে, বৈচিত্র্যহীন আলুনি ও কড়া নোনতা স্বাদ। স্বাদটা অনুভব করার সময় নীলার আগে একরকম, আবার কল্পনা করিবার সময় লাগে অন্যরকম, রক্তের স্বাদের মতো। ছুরি দিয়া পেন্সিল কাটিতে, বটি দিয়া তরকারি কুটিতে, কোনো কিছু দিয়া টিনের মুখ খুলিতে, নিজের অথবা ভাইদের আঙুল কাটিয়া গেলে তার প্রচলিত চিকিৎসার ব্যবস্থা অনুসারে নীলা কাটা স্থানে মুখ দিয়া চুষিতে আরম্ভ করে। রক্তের স্বাদ তার জানা আছে। নীলার বাবার মৃত্যুর পর সকলে মামার বাড়ি গেল। বিয়ের চুক্তি মেয়েকে সঙ্গে করিয়া অত দূরে মফস্বলের ছোট শহরে যাওয়ার ইচ্ছা নীলার মার ছিল না। তিনি বলিলেন, আর কটা মাস থেকে মেয়েটার বিয়ে দিয়ে গেলে হতো না দাদা, একটা ছোটখাটো বাড়ি ঠিক করে নিয়ে? মেজ মামা বলিলেন,
মাথা খারাপ নাকি তোর? অরক্ষণীয় নাকি তোর মেয়ে? বাপ মরেছে, একটা বছর কাটুক না। ও বলিয়া নীলার মা চুপ করিয়া গেলেন। কেবল তাই নয়, শহরে তাদের দেখাশোনা করিবে কে, খরচ চালাইবে কে? মামারা তো রাজা নয়, সুতরাং সকলে মামার বাড়ি গেল। সকালে গাড়িতে উঠিয়া অনেক রাত পর্যন্ত হু হু করিয়া চলিলে সেখানে পৌঁছানো যায়। স্থানটির পরিবর্তন হয় নাই। অনেক কালের ভাঙা ঘাটওয়ালা পান ভরা পুকুরটার দক্ষিণে ছোট আমবাগানটির কাছে নীলার দুই মামার বাড়িটিও পরিবর্তন হয় নাই। কেবল মামার মামিরা আর মামাতো ভাই বোনেরা এবার যেন কেমন পরিবর্তন হইয়া গেছে। কোথায় সেই মামার বাড়ির আদর? সকলে আনন্দে কতকত ভাব, অফুরন্ত উৎসব। এবার তো একবারও কেউ বলিল না এটা খা ওটা খা। তার বাবার জন্য কাদা কাটা শেষ করিয়া ফেলিবার পরেও তো বলিল না একটু কাঁদিবে নাকি। নীলা বাবার জন্য মাঝে মাঝে যেটুকু কাঁদে তারও উপরে মামার বাড়ির অনাদর অবহেলার জন্য একটু বেশি রকম কান্না। কিছুকাল কাটিবার পর এ বিষয়ে ভাবিয়া কিছু ঠিক করিবার প্রয়োজনটা মিটিয়া গেল। আপনা হইতেই যথেষ্ট কাঁদিতে হইল নীলাকে। ছেঁড়া ময়লা কাপড় তো নীলা জীবনে কখনো পরে নাই, গোবর দিয়া ঘর লেপে নাই, পানা পুকুরে বাসন মাজে নাই, কলসি কাখে জল আনে নাই, বিছানা তোলা মশলা বাটা রান্না করা লইয়া দিন কাটায় নাই, এমন ভয়ানক ভয়ানক খারাপ কথার বকুনিও শোনে নাই। হায়, একটা ভালো জিনিস পর্যন্ত সে যে খাইতে পায় না, এমনিতেই তার শরীরে নাকি এমন পুষ্টি হইয়াছে। কোনো ভদ্র ঘরের মেয়ের যা হয় না, হওয়া উচিত নয়। কিন্তু তার না হয় অভদ্র রকমের দেহের পুষ্টি হইয়াছে। তার ভাই বোনেরা তো রোগা। মামাতো ভাই বোনদের সঙ্গে ওরাও একটু দুধ পান না কেন? পিঠা পায়েসের ভাগটা ওদের এত কম হয় কেন? এমন ভিখারি ছেলের মতো বেশ করিয়া তার দুই ভাইকে স্কুলে যাইতে হয় কেন? মামাদের জন্য ভাইরা যে দুবেলা ভাত খাইতে পাইতেছে, স্কুলে পড়িতে পাইতেছে, এটা নীলার খেয়ালও থাকে না। মামাতো ভাই বোনের সঙ্গে নিজের ভাই বোনদের আহার বিহারের স্বাভাবিক পার্থক্যটা তাকে কেবলই কাঁদায়। বড় মামি বললেন, বড় তো ছিচকাদনে মেয়ে তোমার ঠাকুরজি। মেজো মামি বললেন, আদর দিয়ে দিয়ে মেয়ের মাথাটি খেয়েছে একবারে। নীলার মা বললেন, দাও না তোমরা ওর একটা গতি করে, মেয়ে যে দিন দিন কেমন তর হয়ে যাচ্ছে। পাত্র খোঁজা হইতে থাকে আর নীলা ভাবিতে থাকে বিবাহ হইয়া গেলে সে আবার শহরে সেই বাড়ির মতো একটা বাড়িতে গিয়া থাকিতে পাইবে। সকলের আদর যত্ন জুটিবে। অবসর সময় বলাইদের মতো কোনো প্রতিবেশীর 3 তলা ছাদে উঠিয়া চারিদিকে বাড়ির সমুদ্র দেখিতে পাইবে। বলাইয়ের মতো কারোর কাছে সমুদ্রের গল্প শোনা চলিবে। ইতিমধ্যে ম্যালেরিয়ায় ভুগিতে ভুগিতে নীলার একটি ভাই মরিয়া গেল। নীলার মা কি একটা অজানা অসুখে ভুগিতে ভুগিতে শয্যা গ্রহণ করিলেন। বড় মামার মেজো মেয়ে সন্তান প্রসব করিতে বাপের বাড়ি আসিয়া একখানা চিঠির আঘাতে একেবারে বিধবা হইয়া গেল। পানা ভরা পুকুরটার অপর দিকের বাড়িতেও একটি মেয়ে তার আগেও সন্তানের জন্ম দিতে বাপের বাড়ি আসিয়াছিল। একদিন রাত ভোর চেঁচাইয়া সে মরিয়া গেল। আমবাগানের ওপাশে 8-10 খানা বাড়ি লইয়া যে পাড়া, সেখানেও 15 দিন আগে পিছে 2 বাড়ি হইতে বিনাইয়া বিনাইয়া
শোকের কান্না ভাসিয়া আসিতে শোনা গেল। তারপর একদিন অনাদি নামে সদর হাসপাতালের এক কম্পাউন্ডারের সঙ্গে নীলার বিবাহ হইয়া গেল। সমস্ত অবস্থা বিবেচনা করিয়া সকলেই একরকম স্বীকার করিল যে ধরিতে গেলে নীলার বিবাহটা মোটামুটি ভালোই হইয়াছে বলা যায়। মেয়ের তুলনায় ছেলের চেহারাটাই কেবল একটু যা বেমানান হইয়াছে। কচি ডাল ভাঙিয়া ফেলিলে শুকাইয়া যেমন হয়, কতকটা সেই রকম শুষ্ক ও শীর্ণ চেহারা অনাদির। ব্রণের দাগ ভরা মুখের চামড়া কেমন মরা মরা, চোখ দুটি নিষ্প্রভ, দাঁতগুলি খারাপ। এদিকে মামার বাড়ির অনাদর অবহেলা সহিয়া এবং বাবা ও ছোট ভাইটির জন্য কাঁদিয়াও নীলার চেহারাটা বেশ একটু জমকালো ছিল। একটু অতিরিক্ত পরিপাট্য ছিল তার নিটোল অঙ্গ প্রত্যঙ্গগুলির গঠন বিন্যাসে। কিছু বলিবার নাই, কিছু করিবার নাই, মুখ বুঝিয়া সব মানিয়া লইতে হইল নীলার। বিশেষ আর এমন কি পরিবর্তন হইয়াছে জীবনে? বাস কেবল করিতে হয় অজানা লোকের মধ্যে, যাদের কথাবার্তা চাল চলন নীলা ভালো বুঝিতে পারে না। আর রাত্রে শুইয়া থাকিতে হয় একটি আধ পাগলা মানুষের কাছে, যার কথাবার্তা চাল চলন আরো বেশি দুর্বোধ্য মনে হয়। কোনোদিন রাত্রে সংসারের সমস্ত কাজ শেষ হওয়ার পর ছুটি পাইয়া ঘরে আসিবা মাত্র অনাদির দরজায় খিল তুলিয়া দেয়। হাত ধরিয়া ঊর্ধ্বশ্বাসে কি যে সে বলিতে আরম্ভ করে নীলা ভালো বুঝিতেই পারে না। কেবল বুঝতে পারে আবেগ উত্তেজনায় অনাদি থর থর করিয়া কাঁপিতেছে। চোখের দৃষ্টি তার উদ্ভ্রান্ত। মনে হয় নীলার আসিতে আর একটু দেরি হইলে সে বুঝি বুক ফাটিয়া মরিয়া যাইত। কোনোদিন ঘরে আসিয়া দেখিতে পায় অনাদির মুখে গভীর বিষাদের ছাপ। স্তিমিত চোখে দৃষ্টি আছে কিনা সন্দেহ। ঘুম আসে নাই। রাত্রি শেষ হইয়া আসিলেও ঘুম যে আজ তার আসিবে না নীলা তা জানে, কিন্তু হাই সে তুলিতেছে মিনিটে মিনিটে। কি বলিবার আছে, কি করিবার আছে? হয় দাঁতের ব্যথা, নয় মাথার ব্যথা, নয় জ্বর ভাব, অথবা আর কিছু অনাদিকে প্রায় রাত জাগায়। অন্যদিন সে রাত জাগে নীলার জন্য। সুযোগ পাইলে নীলা চুপি চুপি নিঃশব্দে কাঁদে। সজ্ঞানে মুনির মতো স্বামী লাভের তপস্যা সে কোনোদিন করে নাই। কিরকম স্বামী পাইলে সে সুখী হইবে কোনোদিন সে কল্পনা তার মনে আসে নাই। সুতরাং আশা ভঙ্গের বেদনা তার নাই। আশাই যে সে করে না, আবার তার আশা ভঙ্গ কিসের? অনাদির সোহাগেই সোহাগ পাওয়ার স্বাদ মিটাইয়া নিজেকে সে কৃতার্থ মনে করিতে পারিত। উত্তেজনা ও অবসাদের নাগর দোলায় ক্রমাগত স্বর্গ ও নরকে ওঠা নামা করার যে চিরন্তন প্রথা আছে জীবনযাপনের, তার মধ্যে নরকে নামাকে তুচ্ছ আর বাতিল করিয়া দিয়া সকলের মতো সেও একটা বিশ্বাস জন্মাইয়া নিতে পারিত যে স্বর্গই সত্য, বাকি সব নিছক দুঃস্বপ্ন। কিন্তু স্বামী তো মেয়েদের সব নয়। গত জীবনের একটা বড় রকম প্রত্যাবর্তন তো নীলা আশা করিয়াছিল, যে প্রত্যাবর্তনের সঙ্গে শহরে তাদের সেই আগেকার বাড়িতে থাকা সকলের না হোক অন্তত একজনের কাছে সেই রকম আদর যত্ন পাওয়া, অবসর সময় বলাইদের মতো কোনো প্রতিবেশীর 3 তলা বাড়ির ছাদে উঠিয়া চারিদিকে বাড়ির সমুদ্র দেখা, আর বলাইয়ের মতো কারোর মুখে আসল সমুদ্রের গল্প শোনার মোটামুটি একটা মিল আছে। এখানে নীলাকে বিশেষ অনাদর কেউ করে না। লজ্জায় কম করিয়া খাইলেও মামা বাড়ির চেয়ে এখানে অনেকখানি তার পেট ভরে খাওয়া জোটে। এখানে তাকে যে দয়া করিয়া আশ্রয় দেওয়া হয় নাই,
এখানে থাকিবার স্বাভাবিক অধিকার তার আছে, এটা সকলে যেমন সহজভাবে মানিয়া লইয়াছে, সে নিজেও তেমনি আপনা হইতেই সেটা অনুভব করিয়াছে। মামা বাড়ির চেয়েও এখানকার অজানা অচেনা নরনারীর মধ্যে যে ঘোমটা দেওয়া বধূ জীবন যাপন করিতে আসিয়া নীলা তাই স্বস্তি পাইয়াছে অনেক বেশি। তবু একটা অকথ্য হতাশার তীব্র ঝাঁঝালো স্বাদ সে প্রথম অনুভব করিয়াছে এখানে। গুমরাইয়া গুমরাইয়া এই কথাটাই দিবারাত্র মনের মধ্যে পাক খাইয়া বেড়াইতেছে যে সব তার শেষ হইয়া গিয়াছে, কিছুই তার করিবার নয়, বলার নাই, পাওয়ার নাই, দেওয়ার নাই। সানাই বাজাইয়া একদিন তার জীবনের স্বাদ, আহ্লাদ, সুখ, দুঃখ, আশা, আনন্দের সমস্ত জের মিটাইয়া দেওয়া হইয়াছে। কাঁদছো নাকি? কি হয়েছে? কাঁদিনি তো। কাঁদিতে কাঁদিতে নীলা বলে সে কাঁদে নাই। জানো কনাদি, কি আসিয়া যায়, কাদা আর না কাদা সব সমান নীলার। নীলার কান্নার মৃত সঞ্জীবনী যেন হঠাৎ মৃত প্রায় দেহ মনে জীবন আনিয়া দিয়াছে। এমনই ভাবে অনাদি তাকে আদর করে, ব্যাকুল হইয়া জানিতে চায় কেন কাঁদিতেছে নীলা, কি হইয়াছে নীলার। এখানে কেউ গালমন্দ দিয়াছে? মা বোনের জন্য মন কেমন করিতেছে? অনাদি নিজেই না জানিয়া মনে কষ্ট দিয়াছে তার। একবার শুধু মুখ ফুটিয়া বলুক নীলা, এখনই অনাদি প্রতিকারের ব্যবস্থা করিবে। কিন্তু কি বলিবে নীলা? বলার কি আছে? সে কি নিজেই জানে কেন সে কাঁদিতেছে? আগে প্রত্যেকটি কান্নার কারণ জানা থাকিত। কোন কান্না বকুনির, কোন কান্না অভিমানের, কোন কান্না সমুদ্র দেখার স্বাদের মতো জোরালো অপূর্ণ স্বাদের। আজকাল সবই যেন একাকার হইয়া গিয়াছে। কান্নার সমস্ত প্রেরণাগুলি যেন দল বাঁধিয়া চোখের জলের উৎস খুলিয়া দেয়। সেদিন অনাদি ভাবে কান্নার কারণ অবশ্য কিছু আছে। নীলা মুখ ফুটিয়া বলিতে পারিল না। পরদিন আবার তাকে কাঁদিতে দেখিয়া সে রীতিমতো ভড়কাইয়া যায়। কান্নার কারণটা তবে তো নিশ্চয়ই গুরুতর। আরো বেশি আগ্রহের সঙ্গে সে কারণ আবিষ্কার করবার চেষ্টা করে এবং কিছুই জানিতে না পারিয়া সেদিন তার একটু অভিমান হয়। তারপর 2 দিন নীলা কাঁদে কিনা সেই জানে না। দাঁতের ব্যথা আর মাথার যন্ত্রণায় বিব্রত থাকায় অনাদি টের পায় না। পরদিন আবার নীলার কান্না শুরু হইলে রাগ করিয়া অনাদি বলিল, কি হয়েছে? যদি নাই বলবে বারান্দায় গিয়ে কাঁদো, আমায় জ্বালিও না। এতক্ষণ কাঁদিবার জন্য প্রত্যক্ষ কারণ ছিল না। এবার স্বামীর একটা কড়া ধমক খাইয়া নীলা অনায়াসে আরো বেশি আকুল হইয়া কাঁদিতে পারিত। কিন্তু ধমক খাওয়া মাত্র নীলার কান্না একেবারে থামিয়া গেল। দাঁত ব্যথা করছে তোমার? অনাদি বলিল, না। মাথার যন্ত্রণা হচ্ছে? না। তবে? নীলা যেন অবাক হইয়া গিয়াছে। দাঁতও ব্যথা করিতেছে না, মাথার যন্ত্রণাও নাই, কাঁদিবার জন্য তবে তাকে ধমক দেওয়া কেন? বারান্দায় গিয়া কাঁদিতে বলা কেন? দাঁতের ব্যথা, মাথার যন্ত্রণা না থাকিলে তো তার প্রায় নিঃশব্দে কান্নায় অনাদির অসুবিধা হওয়ার কথা নয়। তারপর ধমক দিয়া কয়েকবার নীলার কান্না বন্ধ করা গেল বটে, কিন্তু কিছুদিন পরে ধমকেও আর কাজ দিল না। মাঝে মাঝে তুচ্ছ উপলক্ষে, মাঝে মাঝে কোনো উপলক্ষ ছাড়াই নীলা কাঁদিতে লাগিল। মনে হইল তার একটা উদ্ভট ও দূর নিবার পিপাসা আছে। নিজের নাকের জল, চোখের জল স্রোত অনেকবার ধরিয়া অবিরাম পান না করিলে
তার পিপাসা মেটে না। তারপর ক্রমে ক্রমে অনাদি টের পাইতে থাকে বউয়ের তার কান্না করার কোনো কারণ নাই। বউটা তার ছিচকাদনে, কাদাই তার স্বভাব। অনাদির মা ও কথাটায় সাই দিয়া বললেন, একদিন বলিনি তোকে, কি জানি হয়তো ভেবে বসবি আমার যাতনা দিয়ে বউকে কাদাই। তোর কাছে বানিয়ে বানিয়ে মিছে কথা বলছি। বড্ড ছিচকাদনে বউ তোর। একটু কিছু হলে তো কেঁদে ভাসিয়ে দিলে। আগে ভাবতাম বউ বুঝি বড্ড অভিমানী, এখন দেখছি তা তো নয়। এ যে ব্যারাম, আমাদের কিছু বলতে কইতে হয় না, নিজে নিজেই কাঁদতে জানে। ও বেলা ও বাড়ির কানুর মা মহাপ্রসাদ দিতে এলো, বসে দুটো কথা বলছি, বউ কাছে দাঁড়িয়ে শুনছে। বলা নেই কওয়া নেই, ভেউ ভেউ করে সে কি বউয়ের কান্না। সমুদ্রের চান করার গল্প থামিয়ে কানুর মা তো থ বনে গেল। যাওয়ার সময় চুপি চুপি আমায় বলে গেল বউকে মাদুলি তাবিজ ধারণ করাতে। এসব লক্ষণ নাকি ভালো নয়। অনাদির মা কান পাতিয়া শোনে। দরজার আড়াল হইতে অস্ফুটে একটা শব্দ আসিতেছে। ওই শোনো, শুনলি? বাহিরে গিয়া অনাদি দেখিতে পায় দরজার কাছে বারান্দার দেয়াল ঘেঁষিয়া বসিয়া নীলা বটিতে তরকারি কুটিতেছে। একটা আঙুল কাটিয়া গিয়া টপ টপ করিয়া ফোঁটা ফোঁটা রক্ত পড়িতেছে, আর চোখ দিয়া গাল বাহিয়া ছড়িয়া পড়িতেছে জল। মাঝে মাঝে জিভ দিয়া নীলা জিভের আয়ত্তে যতটুকু চোখের জল আসিয়া পড়িতেছে সেটুকু চাটিয়া ফেলিতেছে। শেষ হলো আজকের গল্প সমুদ্রের স্বাদ। লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত নীলার কাছে সমুদ্র অধরা রয়ে গেল। গল্পের মাধ্যমে বোঝা গেল সব স্বপ্ন পূরণ হয় না, সব আকাঙ্ক্ষার তৃপ্তি মেলে না। গল্পেরা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। আর সেই অনুভূতি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে আমি আছি ঔপন্যাসিক গল্পকথাতে। এই গল্প যদি তোমাকে ছুঁয়ে যায়, একটা লাইক দিও, কমেন্টে তোমার মতামত জানাও, আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো। সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো, যেন পরের গল্পের প্রথম শ্রোতা তুমিই হও। আজকের মতো এখানেই শেষ, কিন্তু গল্পেরা তো শেষ হয় না, তারা নতুন করে জন্ম নেয় প্রতিবার। তাই আবার দেখা হবে নতুন গল্পে। ধন্যবাদ।